সিটিসেল। স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। সীমান্তে বিএসএফ এর গুলিতে 11 বছরে মারা গেছেন 1100-রও বেশি মানুষ। বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায় থেকে বারবার উদ্বেগ প্রতিবাদ জানানোর পরেও থামেনি হত্যাকাণ্ড। নির্বিচারে মানুষ খুনের কারণে ভারত বাংলাদেশ সীমান্ত এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তের একটি। গত সপ্তাহে বিএসএফ এর গুলিতে মারা যান 4 বাংলাদেশি। এরপর সরকারের কড়া প্রতিক্রিয়ার জবাবে একটি বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছে ভারত। পাশাপাশি তারা শুনিয়েছে এক গল্প, দাবাস নিয়ে বাংলাদেশিদের হামলা ঠেকাতেই নাকি গুলি ছুটতে বাধ্য হয় বিএসএফ। সীমান্তে বিএসএফ এর এই অব্যাহত নৃশংসতা নিয়েই আজকে আলোচনা থাকবে আজকের বাংলাদেশে। আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। বাংলাদেশ সীমান্তেই কেন এতটা উন্মত্ত বিএসএফ? সীমান্ত হত্যার ব্যাপারে ভারত সরকারের প্রকৃত দৃষ্টিভঙ্গি কি? হত্যা ঠেকাতে কি করতে পারে বাংলাদেশ সরকার? বিএসএফ এর ভূমিকা বাংলাদেশ ভারত সম্পর্কের উপর কি প্রভাব ফেলছে? এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক পররাষ্ট্র সচিব জনাব ইনাব আহমেদ চৌধুরী, তা আছেন দৈনিক নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবির, আছেন সাবেক রাষ্ট্রদূত সচিব জনাব আনারুল আলম। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো সাবেক পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরীর সঙ্গে। আমরা কথা বলবো ভারতের এবং বাংলা ভাষার বিশিষ্ট কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে। আমাদের সাথে আলোচনায় সরাসরি যোগ দিবেন সিলেট 3 আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, রাজশাহী বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা পরিচালক ও মানবাধিকার কর্মী ফয়জুল্লাহ চৌধুরী। স্বাগত আপনাদেরও। অতিথিদের সাথে কথা বলার আগে সীমান্তে বিএসএফ এর হত্যাকাণ্ড নিয়ে আমরা দেখে নেব একটি প্রতিবেদন। শুক্রবার এবং শনিবার বিএসএফ এর গুলিতে 3 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এর আগে সীমান্তে গুলি না করা, প্রয়োজনে রাবার বুলেট ব্যবহারের কথা দিলেও বিএসএফ সেই অঙ্গীকার রক্ষা না করায় রোববার কড়া প্রতিবাদ জানায় ঢাকা। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। এই ঘটনাকে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার ইঙ্গিত হিসেবেই দেখছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কূটনৈতিক কর্মকাণ্ডের সফলতা এটি যে ভারত সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন। আমি মনে করব একটা উন্নয়নের দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি, তা আমাদের সীমান্তবর্তী এলাকায় শান্তি স্থাপনের জন্য আমাদের যে আন্তরিকতা, সে আন্তরিকতার অভাব নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক হিসেবে দেখা গেছে গত 5 বছরে বিএসএফ এর হাতে 425 জন বাংলাদেশি নিহত এবং 398 জন আহত হয়েছে। 2011 সালে মারা গেছেন 17 জন। তবে মানবাধিকার সংগঠন অধিকার বলছে এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিএসএফ 30 জন বাংলাদেশিকে হত্যা করেছে। অভিযোগটি তাদের সত্য কি মিথ্যা এটি তদন্তের অপেক্ষা রাখে। তারা যে বক্তব্যটি দিয়েছে তারা আক্রান্ত হবার কারণে, এক্ষেত্রে আপনারা জানেন যে তাদের সরকারের পক্ষ থেকে একটা তদন্ত করা হচ্ছে এবং আমাদের পক্ষ থেকে আমাদের বিজিবি এরাও একটা তদন্ত করছেন। তিনি বলেন, সীমান্তে হত্যা বন্ধে দুদেশের সরকারের আন্তরিকতার পাশাপাশি ওইসব এলাকার জনগণের সচেতনতা ও আইন মানার মানসিকতা তৈরি হওয়া জরুরি। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এ পর্যায়ে আমরা কথা বলবো বাংলা ভাষার বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক জনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সুনীল দা, সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় পশ্চিমবঙ্গের সিভিল সোসাইটির প্রতিক্রিয়া কি? তারা কি ঘটনার প্রতিবাদ জানাচ্ছে? এই রে তোমরা, আমি ভেবেছিলাম যে মুক্তিযুদ্ধের 40 বছর উপলক্ষে কোন অনুষ্ঠানে আমাকে ডাকবে। এটা তো রাজনীতির ব্যাপার। সীমান্তে ওই গুলিগুলা চলে, কখনো বাংলাদেশি লোকেরা মারা যায়, কখনো ভারতীয়রা মারা যায়, কখনো গরু পাচার করতে গিয়ে মারা যায়, এটাই হয়। ওসব কিছুই পলিটিক্স, অন্য তাকে মাথা কামাতে পারবো না ভাই, অন্য আমার কিছু বলারও নেই। আচ্ছা, ধন্যবাদ, নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ জনাব সুনীল গঙ্গোপাধ্যায়। আমরা কথা বলছি পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরীর সঙ্গে। জনাব চৌধুরী, আমরা দেখতে পাচ্ছি যে ভারত সরকার একটি বিষয়ে দুঃখ প্রকাশ করেছে যে সীমান্তে এই হত্যাকাণ্ডের কারণে, কিন্তু দুঃখ প্রকাশের পাশাপাশি তারা আবার একটি কারণও বলেছে যে এই কারণে তাদেরকে বাধ্য হয়ে এটি করতে হয়েছে। দুঃখ প্রকাশটি কি এই কারণ দিয়ে বলার কারণে ঠিক দুঃখটি বোঝা গেল? বা আমরা আপনাকে ধন্যবাদ। দেখুন, আমি ভারতের 5.5 বছর রাষ্ট্রদূত হিসাবে আমার দেশকে প্রতিনিধিত্ব করেছি, আমার দেশের প্রতিনিধিত্ব করেছি। আমি এইটুকু বলতে পারি যে এই যে ঘটনা ঘটছে এটা আমাকে অত্যন্ত মর্মাহত করেছে, এবং ভারত সরকার যে বিবৃতি দিয়েছেন সেটা আমি এটাকে দুঃখ প্রকাশ বলে মেনে নিতে রাজি নই। কারণ যদি বিবৃতিটা ভালো করে পড়েন তাহলে দেখতে পাবেন যে পুরনো কথারই পুনরাবৃত্তি করা হয়েছে, এবং তারপর একটা উদ্ভট একটা যুক্তি দেখানো হয়েছে যে যেহেতু তারা আত্মসংযমের পরিচয় দিচ্ছিলেন, দুষ্কৃতিকারীরা তার বিএসএফকে আক্রমণ করে এবং আত্মরক্ষার্থে তারা গুলি করে হত্যা করে। যদিও গত আগস্ট মাসে আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে রাবার বুলেট ছাড়া কিছু ব্যবহৃত হবে না, কিন্তু সেই কথাটার অন্তত খেলাপ পুরোপুরি হয়েছে, এটা বলতেই হবে। এখানে আমি একটা কথা বলতে এসেছি, আমাকে একটু সময় দেন। এখানে কিছু বাঙালি মরে যাওয়ার কথা হচ্ছে না, এর অনেক মাত্রা রয়েছে, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কে মাত্রা অনেক রয়েছে। অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে আমরা এগিয়েছি, এবং 2010 সালে জানুয়ারি মাসে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন তা কিন্তু এখন পদে পদে হোঁচট খাচ্ছে। আমি সময় নেব না, আপনাদের সবকিছু জানা আছে, কিন্তু এই যে সেদিন যে ঘটনাটা ঘটলো তা অত্যন্ত অপ্রয়োজনীয় একটা ঘটনা ছিল, এবং আমি মনে করি না যে এই ঘটনা এড়ানো যেত না। এবং এই জন্য এই সামান্য ঘটনাগুলো সামান্য হতে পারে, কিন্তু এতে একটা মানুষের জীবন জড়িত আছে, একটা দেশের সেন্টিমেন্ট জড়িত আছে, আমাদের আত্মসম্মান জড়িত আছে, এবং এইগুলোর মধ্যে দিয়ে সামনে কি করে আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব আমি ভেবে পাইনি। সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলবেন কিনা আপনি এটাকে, যে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ পারসুয়েট করতে ভারতকে? আমি সেটা মোটেই বলবো না। আমি বলবো আমাদের সরকার যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে, যথেষ্ট আত্মসংযমের পরিচয় দিয়েছে, তবে সবকিছুরই একটা সীমা আছে, যা যখন লঙ্ঘিত হয় তখন সরকারই বুঝবে যে দেশের মানুষটা মেনে নিতে চাইবে না এবং চাচ্ছে না। আজকে ভারত সরকারের যে বিবৃতি, এটা মানুষ গ্রহণ করতে পারে না। এটার মধ্যে কোনো নতুন কোনো কথা নেই, দুঃখ প্রকাশের কোনো চিহ্ন মাত্র আমি তাতে কিন্তু খুঁজে পাচ্ছি না। জনাব ফারুক চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা যদি জনাব ইনাম আহমেদ চৌধুরীর কাছে আসি, যে জনাব চৌধুরী, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনি একটি রাজনৈতিক দলের সমর্থক, আপনি একটি রাজনৈতিক দলের উপদেষ্টা, আপনারা বিষয়টিকে কিভাবে সামনে নিয়ে আসতে চাচ্ছেন? শুধু একজন রাজনৈতিক দলের সদস্য হিসেবে নয়, সাধারণ নাগরিক হিসেবেও আমার মতামত এবং অনুভূতি আছে। প্রথম কথা আমি বলবো যে আপনার সেই শেষতম প্রশ্নের জের ধরেই আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের বাংলাদেশ সরকারের চরম কূটনৈতিক ব্যর্থতা, বাংলাদেশ সরকারের ব্যর্থতা, শুধু কূটনৈতিক নয়, সব দিক থেকে ব্যর্থতা। কেননা এই যে আজকে যে দুঃখ প্রকাশের কাহিনীটা প্রকাশ করা হয়েছে,
এটা আরো আমাদের কাটা গায়ে নুনের ছিটার মতো হয়েছে। তারা কি বলেছেন? তারা বলেছে যে সীমান্তে বাংলাদেশীয় ভারতীয় নাগরিক হতাহতের যেসব ঘটনা ঘটেছে তাতে ভারতীয় সরকার দুঃখিত। তারপরে তারা আরো বলেছেন যে কিছু ঘটনায় আত্মরক্ষার স্বার্থেই তারা গুলি ছুটতে বাধ্য হয়েছে। এটা একটা অত্যন্ত আষাঢ়ে গল্প, এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে তারা বলেছেন, ঘটনার কথা বলেছেন, তার মানুষ মারা গেছে, এরকম ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউনের মতো এই কথাটা। এটা দুঃখ প্রকাশের কোনো চিন্তাই এর মধ্যে আমি দেখতে পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে এটাকে আমাদের আরো আঘাত করা হয়েছে। এবং আমি বলবো বাংলাদেশ সরকারের উচিত হবে এখন এই দুঃখ প্রকাশকে প্রত্যাখ্যান করা এবং জাতির উদ্দেশ্য হবে, জাতিকে আমি বলবো, জাতি রুখে দাঁড়িয়ে বলতে হবে এটাকে আমরা প্রত্যাখ্যান করছি, এটা গ্রহণ করছি না, এটা ছেলে খেলা নয়। বাঙালিদের জীবন নিয়ে তারা ছেলে খেলা করছেন, এটা মোটেই উচিত নয়। এত প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে আর কি করার আছে? এত প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে অনেক কিছু করার আছে। আমি মনে করি এই যে ঘটনাগুলো ঘটছে এটা যে আমরা সহজভাবে গ্রহণ করতে পারবো না, এটা তাদের জানিয়ে দেওয়া উচিত। এই যে আমি আপনাকে ছবি দেখাচ্ছি, এই যে দেখুন ফেলানির ঝুলন্ত লাশ, 5টি ঘন্টা এই কাঁটা তারের বেড়ার উপরে তাকে রাখা হয়েছিল। তারপর 30 ঘন্টা পরে এই 15 বছরের কিশোরী ফেলানিকে প্রত্যর্পণ করা হয়েছিল বাংলাদেশে। কিরকম একটা মর্মন্তুদ ঘটনা, চিন্তা করে দেখেন। আমার কাছে তো মনে হয় পৃথিবীর কোনো দেশের এরকম ঘটনা ঘটেনি যে প্রতিবেশী দেশের সঙ্গে, যার সঙ্গে তথাকথিত একটা বন্ধুত্বপূর্ণ সদ্ভাব রয়েছে, সেই নাগরিকদের এরকম নির্বিচারে হত্যা করা। এটা তো হচ্ছে হত্যা করা, মার্ডার। এগুলোকে আমি বলবো কোল্ড ব্লাডেড মার্ডার হচ্ছে। এই যে মার্ডার করা হচ্ছে, এই যে ফেলানিকে মারা হলো, এটার কি রেজাল্টে কি হয়েছে আমরা তো কিছুই জানি না। বিচার হয়েছে কিনা, তদন্ত হয়েছে কিনা, তাও জানি না। তারপরে দেখুন, কথা দিয়ে কথা না রাখা। এই তো সেদিন আপনার বর্ডার গার্ডের যে ডিজি আছেন বাংলাদেশ ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সের, তিনি বলেছিলেন, জেনারেল রামান শ্রীবাস্তবা, তিনি বলেছিলেন যে এটা কোনো মারাটারা হবে না, আমরা গোলাগুলি ব্যবহার করব না, মারাত্মক মারণাস্ত্র আমরা ব্যবহার করব না। কিন্তু তারপরে কয়েকদিন আমরা দেখেছি তারা মেরেছেন কি দিয়ে, তারা দিয়ে পাথর ছুঁড়ে মেরেছেন, তারা ইনজেকশন দিয়ে মেরেছেন, তারা লাঠি দিয়ে মেরে নদীতে ফেলে দিয়ে মেরেছেন। এই যে একটা দুঃখজনক পরিস্থিতি, আমার কাছে মনে হয় এটার কোনো তুলনা নেই। মর্মন্তুদ, নৃশংস, বর্বরচিত। এমনকি মধ্যযুগে এসব ঘটনা ঘটেনি, কিন্তু এসব কেন ঘটছে এগুলো? ধরুন আমি বলতে পারি, আমি কোন এক সময় তখন পাকিস্তানি আমলে আমি খুলনা এবং যশোরের বৃহত্তর খুলনার ডেপুটি কমিশনার ছিলাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম। কিন্তু তখন এই বর্ডারে দুটো বৈরী দেশ ছিল, কিন্তু কখনো তো এরকম ঘটনা ঘটেনি। আমি তো বুঝতে পারি না, তারা বলে থাকেন যে যারা চোরাচালানি না চোরা কারবারি না কি জোর করছে। কোথায় চোরা কারবারি, কাকে তারা ধরেছেন? আমরা এই ফেলানি চোরা কারবারি ছিল, সে কি চোরা কারবারি করছিল? এই যে এরপরেও তারা মেরেছে, শ্রীবাস্তবের এশিওরেন্সের পরেও যারা মারা গেছেন, তারা আপনারা জানেন যে রিকাতুল ইসলাম, সে 17 বছর ছেলে ছিল, মারা গেছে। হাফিজুর রহমান, সেও ছিল একটা তরুণ যুবক। তারা যে মারা গেছে, কোনো কিছু যে তারা করছিল, যে চোরা কারবারি করছিল, তেমন কোনো হদিশ আমরা পাচ্ছি না, দেখিও নি। কোথায় তারা ধরা পড়তে ইয়াবা বা ফেন্সিডিল এসব দিয়ে, তাও তো নয়। দু একটা গরু এদিক ওদিক যাচ্ছে, এটা দিয়ে তারা এরকম নৃশংস। তার উপর আপনারা দেখেন তার কাটা বেড়া দিয়ে আমাদের একটা খোঁয়াড়ের মধ্যে করে রেখেছে, এবং এরপরে তারা নৃশংসভাবে বাছ বিচার না করে নির্বিচারে আমাদের নাগরিক হত্যা করছে। আমরা যদি এর বিরুদ্ধে মাথা উঁচু করে প্রতিবাদ না জানাতে পারি, এর বিরুদ্ধে সারা পৃথিবীকে আমরা না জানাতে পারি, তাহলে আমাদের সার্বভৌমত্বের মানে রইল কি? এই যে বিজয় দিবস আমরা পালন করছি, এই বিজয় দিবস পালনের তাৎপর্য ম্লান হয়ে যাচ্ছে যদি আমরা এটা এভাবে গ্রহণ করি। এখন উচিত হবে এই যে তথাকথিত যে কিতাব দুঃখপত্র, এটাকে রিজেক্ট করা। এবং আরো একটি কথা আমার বলে দেওয়া উচিত হবে, আমাদের একজন মাননীয় উপদেষ্টা 2-1 দিন আগে বলেছিলেন যে ভারত অ্যাপোলজি চেয়েছে। তিনি বলেছিলেন, পত্রপত্রিকায় দেখেছি, এই যে তারা ভারতের হয়ে সাফাই গান, এটা কেন? এটা তো অ্যাপোলজি তো চাইনি, অ্যাপোলজির কথা বলা হয়েছিল, তার পরিবর্তে এটা তথাকথিত দুঃখ প্রকাশ। এবং এই দুঃখ প্রকাশ, এটা দুঃখ প্রকাশ মোটেই নয়, দুঃখ প্রকাশের নামে একটা মর্মন্তুদ প্রহসন। জনাব নুরুল কবির, আপনার কাছে জানতে চাইছিলাম যে আমাদের কি কোনো কিছু করার আছে? ফারুক চৌধুরীও বলছিলেন, ইনাম মোহাম্মদ চৌধুরীও বলছিলেন যে আমাদের একযোগে এটা প্রতিবাদ করা দরকার, এইটা কিভাবে সম্ভব?
প্রথমে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা অসত্য ভাষণের প্রতিবাদ জানাচ্ছি। সুনীল গঙ্গোপাধ্যায় 2-3টে ভালো বই লিখেছেন, যে আমি খুব একনিষ্ঠ পাঠক, এবং তার একটা বিরাট বাজার আছে বাংলাদেশে। তিনি যে অসত্য কথাটা বললেন, তিনি বলেছেন সীমান্তে কখনো বাংলাদেশি মরে, কখনো ভারতীয় মরে। এই কথাটার অর্ধেক অসত্য। বাংলাদেশ